আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আই নো তোর অধিকার আছে, কিন্তু আমিও চাই আমার বোন পুরোপুরি সুস্থ হয়ে যাক। আমার চাওয়াটা কি ভুল বল? ব্লাড টেস্টের জন্য কিংবা কেমো ইনজেকশন দেওয়ার জন্য ভেইন পাওয়া কতটা জরুরি তুইও জানিস। এখন তোর ভেইন পাওয়া যাচ্ছে না বলেই তো ডক্টররা ট্রিটমেন্ট চলমান রাখার জন্য বিকল্প হিসেবে আইপিআইসিসি অথবা পোর্ট সার্জারি উপায়টা সাজেস্ট করছে। একবার রাজি হয়ে যা প্লিজ। ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে তো এসব থেকেও তখন মুক্তি পেয়ে যাবি। মোহ নরম হলো কিনা বোঝা গেল না, উল্টাপাল্টা প্রশ্ন করে। বিকল্প সাজেস্ট করেছে সেটা শুনতে পেরেছিস, কিন্তু সেই বিকল্প ওয়েটা কতটা পেইনফুল আর রিস্কি সেটা শুনিসনি। না শুনে থাকলে আমি আবার তোকে মনে করিয়ে দিচ্ছি। আমার সজ্ঞানে আমার বাম হাতের কনুইয়ের ওপরের বাঁকের এখানে কিছুটা কেটে তারা একটা শিরা খুঁজবে। আগে সেই শিরার মাধ্যমে ওই 24 ইঞ্চির টিউবটা ধীরে ধীরে আমার হার্টে পৌঁছাবে। ক্যাথেটারের মাধ্যমে যখন পুরোটা সেট আপ করে ফেলবে তখন জাস্ট তারা সেই পিআইসিসি লাইনকে সেফ রাখতে আমার হাতে ড্রেসিং করে দেবে। এই পুরো প্রসিডিওরটা আমাকে সজ্ঞানে করতে হবে, সজ্ঞানে দেখতে হবে, অনুভব করতে হবে, তড়পাতে হবে। কি চমৎকার না? খুব ইজি। যতদিন এই চিকিৎসা শেষ না হবে ততদিন আমাকে নিজের শরীরের ভেতরে একটা পাইপ নিয়ে ঘোরাফেরা করতে হবে। মায়ার অসহায় মনে হয় নিজেকে। সে তো জানে ব্যাপারটা মোহর জন্য অত্যন্ত কষ্টকর হবে, কিন্তু এছাড়া আর কী বা করার আছে তাদের কাছে। মায়া মোহকে বোঝানোর চেষ্টায় উদ্দেশ্যে বলে, একটু কষ্ট সহ্য করে নে প্লিজ। একবার কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখবি তারপর সব ঠিক হয়ে যাবে। তোর ট্রিটমেন্ট আর কোনো অসুবিধা হবে না। কে বলেছে হবে না? পিআইসিসির রিস্ক ভুলে গেলি? ইনজেকশনের হাই চান্স থাকবে, তখন সামান্যতম বিষয়ে ইনফেকশনের ভয় থাকবে আমার। তাছাড়া আমি ড্রেসিং করা হাত নিয়ে রাতে ঘুমাবো কি করে? মায়া আর কিছু বলতে নিবে তার আগে মোহ তাকে থামিয়ে দিয়ে বলে, তুই প্লিজ যা এখান থেকে, আমার অসহ্যকর লাগছে তোকে। রাগের মাথায় কিছু বলতে চাচ্ছি না। মায়া নীরবে উঠে যায়। দরজার কাছাকাছি গিয়ে সে ফিরে তাকায় মোহর দিকে। শেষে চেষ্টা চালাতে মলিন স্বরে বলে, যা ভালো মনে হয় কর। ট্রিটমেন্ট মাঝপথে থামিয়ে গিভ আপ করতে চাইলে কর। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না। মা বাবা ছাড়া চলতে পারলে তোকে ছাড়াও চলতে পারবো আমি। আফটার অল আমাকে তো একাই চলতে হবে। বলেই মায়া কেবিন থেকে বেরিয়ে যায়। মোহ নিশ্চুপ বসে রয়। সে জানে মায়া কি বুঝিয়ে গিয়েছে এইমাত্র। সে না থাকলে মায়া পুরো একা হয়ে যাবে। ওই এত বড় বাড়িটাতে কথা বলার মতো মানুষের খুব অভাব হবে মায়ার। কথাগুলো ভাবতে ভাবতে মোহ বেডের একপাশে রাখা হসপিটালের পোশাকের দিকে তাকায়। হঠাৎ করেই তার মনে পড়ে যায় গত রাতের ঘটনা। সে যখন ছাদে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে নার্স এসেছিল তার কেবিনে ব্লাড টেস্টের জন্য। কিন্তু এবারও পরিস্থিতি একই দেখে নার্স বাধ্য হয়ে কল করে ডক্টরকে ব্যাপারটা জানায়। তারপর আর মোহ সুযোগই পেল না। শিহান এবং মায়ার নজর এড়িয়ে ছাদে যাওয়াটা অসম্ভব ছিল তার কাছে। তার উপর সেই মুহূর্তে ডক্টর এসে নিজেও মোহর চেক আপ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। যখন দেখে স্পষ্ট শিরার অভাবে মোহর ব্লাড টেস্ট, ইঞ্জেকশন কিংবা কেমো দেওয়াটা অসম্ভব হয়ে পড়েছে, তখন তিনি বিকল্প হিসেবে পিআইসিসি সম্পর্কে জানান শিহানকে। পরিস্থিতি বিবেচনা করে শিহানও রাজি হয়। তারপর সারাটা রাত মোহর কিভাবে কেটেছে তা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানেন। গতরাতের কথা ভাবতে গিয়ে মোহর মনে প্রশ্ন জাগায়, ওই ডক্টর কি গতরাতে ছাদে গিয়েছিল? আর গেলে কি মোহর অপেক্ষা করেছিল? আনমনে মস্তিষ্কে হানা দেওয়া প্রশ্নে মোহ নিজেই বিরক্ত হলো। ওই মরণ তার জন্য কেন অপেক্ষা করবে? হয়তো এসেছে, তারপর ঘুরে ফিরে চলে গিয়েছে, সেটাই তো হওয়ার কথা। পিআইসিসি করানোর জন্য নির্দিষ্ট রুমে প্রবেশের পূর্বে শেষবারের মতো মুখ কালো করে বাবা এবং বোনের দিকে তাকায় মোহ। শিহানের মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। মায়া কেবল হেসে বোনকে ইশারায় বেস্ট অফ লাক বলল। মোহ তাতে গলে না, উল্টো রাগে মুখ ফিরিয়ে নেয়। মাথায় বাচ্চা মোহ ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে তার। মন চাচ্ছে নিজের বাপ আর বোনকে ধরে বেঁধে 2 ডোজ গ্রাফিল ইঞ্জেকশন দিতে। নিজের অবান্তর ইচ্ছাকে বালিচাপা দিয়ে মোহ সুস্থ পায়ে হেঁটে নার্সের সঙ্গে ভেতরে প্রবেশ করে।
ভেতরে প্রবেশ করতে মোহ দেখে টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন একজন ফিমেল ডক্টর। হাতে মোহর ফাইল, কম্পিউটার স্ক্রিনে মনোযোগের সহিত কিছু একটা দেখছে। গায়ের সার্জিক্যাল পোশাক জড়ানো। মোহকে দেখেই তিনি মিষ্টি হেসে বলে, হাই মেহনামা, আর ইউ রেডি? মোহ মাথা নেড়ে সত্যটাই বলে সে প্রস্তুত নয়। ডক্টরটা খুব মিশুক, এগিয়ে এসে মোহকে আশ্বাস দিয়ে বলে, কেউই রেডি থাকে না, কিন্তু এটা তো জরুরি। তুমি চিন্তা করো না, আমরা অনেক সাবধানে পুরো কাজটা শেষ করব। ব্যথা হবে না বলছি না, তবে আমরা যতটা সম্ভব ব্যথা কম দেওয়ার চেষ্টা করব। মোহ মিষ্টি কথাই ভুলল না আর না বিশ্বাস করলো। লাস্টবার এরকম কথা বলে সে শায়লা আন্টির মুখে শুনেছিল। মোহ তখন ক্লাস 4-এ পড়ে। শায়লা আন্টি একদিন তাকে ভুলিয়ে ফুসলিয়ে বলে কান ফুরানোর কথা। মোহ প্রথমে আগ্রহ দেখালেও পরে ভয় পাচ্ছিল, কিন্তু আন্টি তাকে হেসে বলেছিল, একটুও ব্যথা পাবে না তুমি আম্মা, সামান্য পিঁপড়ের কামড়ের মতো লাগবে, টেরও পাবে না। আন্টির কথায় মোহ রাজিত হয়েছিল, কিন্তু কানের লতিতে সূচ প্রবেশ করতে তার চিৎকারে দুবাড়ির মানুষ এক হয়ে গিয়েছিল। এরপর থেকে মোহ এসব মিছে আশ্বাসে ভরসা করে না আর। এদের বলা পিঁপড়ার কামড়ের অর্থ যে কী তা মোহ ভালো করেই জানে। পিআইসিসি প্রসিডিউরের রুমটা 2 স্তরে বিভক্ত। প্রথম স্তর পেরিয়ে ভেতরে মোহকে নিয়ে যায় ডক্টর। সেখানে উপস্থিত আছে আরও 3 জন নার্স। এই রুমটা তুলনামূলক আরেকটু বেশি ঠান্ডা, হয়তো এসির তাপমাত্রা বেশি কমানো বলেই। তাছাড়াও পুরো রুমটা মাত্রাতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় মোড়ানো। ইনফেকশন এড়ানোর সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ডক্টর মোহকে ইশারা করে পেশেন্টের উঁচু বেডটা দেখিয়ে দিয়ে বলে, তুমি ওখানে উঠে বসো, আমি হাত স্যানিটাইজ করে গ্লাভস পরে নিচ্ছি। মোহ চুপচাপ ভঙ্গিতে বেডটায় উঠে বসে। নার্সগুলো বেডের কাছে একটা টেবিলের উপর ট্রেতে প্রয়োজনীয় সরঞ্জামগুলো চেক করে নিতে ব্যস্ত। মোহ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে দেখে ট্রেতে থাকা সরঞ্জামগুলো। বিভিন্ন গেছের সুচ, 10 মিলি সিরিঞ্জ, ডিলেটর, ছোট ব্লেড, সেলাই করার সরঞ্জাম আদি, ড্রেসিং কিট এবং মূল উপাদান পিআইসিসি ক্যাথেটার। মোহ সঙ্গে সঙ্গে বড় নিঃশ্বাস ফেলে। তার চোখের সামনে ভাসছে পুরো দৃশ্যটা। ওই পাইপটাকে কিনা এরা হাতের বেসিলিক, ব্রিসিয়াল, শিফালিক অথবা মধ্য কিউবিটাল শিরা হয়ে মোহর হৃদয় পর্যন্ত ঠেলে ঠুলে পাঠাবে। এর থেকে তো টুপ করে মরে যাওয়া সহজ। ডক্টর এগিয়ে আসে। নিজ দায়িত্ব পালনে প্রস্তুত তিনি। বেডের মাথার কাছটায় থাকা আল্ট্রাসাউন্ড মেশিনের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। মোহর দিকে তাকিয়ে তিনি হাসি মুখে বলেন, আগে তোমার হাতের বাহুর পরিমাণ নিতে হবে আমাদের, যেন হাত সোয়েলিং হওয়ার আশঙ্কা কতদূর আন্দাজ করতে পারি। মোহ কিছু বলে না। একে একে পিআইসিসি প্রসিডিওরের ধাপগুলোর সঙ্গে সরাসরি পরিচিত হতে থাকে সে। প্রথমে তার হাতের পরিমাণ মেপে নেওয়া হয়। অতঃপর লাইন বসানোর জন্য কোন শিরা এক্সেস করা হবে তা শনাক্ত করতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। অতঃপর একটা মার্কারের সাহায্যে দাগ টেনে তার হাতের একটা জায়গা চিহ্নিত করা হয়। মোহ সবটা দেখে শান্ত ভঙ্গিতে, ঠিক যেন সেই মুহূর্তে সুই নিয়ে ডক্টর এগোতে নেবে সেই মুহূর্তে মোহ চোখ খিচে বন্ধ করে চিৎকার শুরু করে। ডক্টর, নার্স সকলেই অবাক হয়। একজন নার্স মোহকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আরে ভয় পেও না, এখনো তো সুই ব্যবহার করাই হয়নি, আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছো তুমি। শান্ত হও, শান্ত হও। ডক্টরও মোহকে বুঝিয়ে বলে, মেহনামা, আগে কান্নাকাটি শুরু করো না, একটু কোঅপারেটিভ হও, আমাকে আমার কাজ করতে দাও। মোহ শুনল না কারো কথা, চোখ বুজে হাউমাউ করে কাঁদতে থাকলো। ডক্টর ধরে নেয় মোহ ভয় পাচ্ছে বিধায় এভাবে কান্নাকাটি করছে। তাই তিনি বাধ্য হয়ে নার্সদের ইশারা করেন মোহকে একটু ধরতে। একজন নার্স এগিয়ে মোহকে ধরার চেষ্টা করতেই মোহ এবার হাত পা মুচড়িয়ে কাঁদতে থাকে, যেন সে কিছুতেই এই পিআইসিসি করতে দেবে না। ডক্টর তবুও বেশ অনেকটা সময় চেষ্টা চালায়। শেষমেশ তার মেনে কিছুটা রাগ দেখিয়ে মোহকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি এটা করাতে ইচ্ছুক নও? মোহ অশ্রুসিক্ত চোখ মেলে তাকায়, মাথা নেড়ে জানায় সে রাজি নয়। ডক্টর কিছুটা রাগ নিয়ে মোহর সাথে আসা নার্সের হাতে তার ফাইলটা ধরিয়ে দিয়ে বলে, ওর এখন কি করতে হবে সেটা ওর ডক্টর ভালো বুঝবে। তুমি সাক্ষী রইলে যে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে যদি পেশেন্ট কোঅপারেট না করে সেই দায় আমাদের না। নিজ কেবিনে হাসি খুশি মেজাজে বসে টিভি দেখছে মোহ। মায়া ভুরুকুচকে তাকে দেখছে। শিয়ান এতক্ষণ রাগারাগি করে এইমাত্রই কেবিনের বাহিরে গিয়েছে, কিন্তু শিয়ানের রাগ কিংবা ধমক কোনোটাই যেন মোহর গায়ে লাগেনি। উল্টো তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার থেকে বেশি খুশি কেউ নেই। মায়া সন্দিহান গলায় প্রশ্ন করে, তুই ইচ্ছে করে ওখানে কান্নাকাটির নাটক করেছিস, তাই না?
মোহ জবাব দেয় না, উল্টো মন দিয়ে টিভিতে ওগি অ্যান্ড দ্য কেক্রোসেস দেখে হাসতে থাকে। মায়া এবার উঠে গিয়ে টিভির প্লাগ খুলে ফেলে। মোহ রাগ হয়, ফুঁসে উঠে বলে, কি সমস্যা তোর? আমাকে এই প্রশ্ন করছিস? আগে বল তোর মাথায় কি পাকাচ্ছিস? পিআইসিসি করতে দিসনি কেন? যেটাই আমার মন সায় দিচ্ছে না সেটা আমি কেন করাবো? আজ আর জ্ঞান দিস না তো, বাসায় যা। হসপিটালে এসে সারাদিন পড়ে থাকবি না, আমি বিরক্ত হই। মায়া মোহর কথা গায়ে মাখে না, সে চিন্তিত, কপালে ভাঁজ পড়েছে, দুশ্চিন্তায় পায়চারি করে বেড়াচ্ছে। মনে প্রশ্ন জাগছে, এখন কি হবে? মোহ বোনের দুশ্চিন্তা বুঝতে পারে, বোনকে সান্ত্বনা দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, টেনশন লেনে কা নেহি, দেনে কা হ্যায়। চিল ব্রো। অর্থোপেডিক ডিপার্টমেন্টের অনকোলজিস্ট প্রফেসর মতিউর আলম মোহর সামনে গম্ভীর ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। এই লোকটাই মূলত মোহর কেস হ্যান্ডেল করছেন। বোন এবং সফট টিস্যুর কেসগুলো নিয়ে ওনার অভিজ্ঞতা খুব দীর্ঘ সময়ের। হসপিটালের অন্যতম সিনিয়র এবং অভিজ্ঞ ডক্টর তিনি। শিহান ফেরদৌস পাশ থেকে বলে ওঠে, ও অপুজ ট্রিটমেন্ট প্রসিডিওরের গুরুত্ব বুঝতে পারছে না। আপনি চিন্তা করবেন না, ওকে রাজি করিয়ে ফেলবো আমরা। মতিউর আলম থমথমে গলায় বলে, আমাকে পেশেন্টের সঙ্গে আগে কথা বলতে দিন। শিহান ফেরদৌস চুপ হয়ে যায়। মতিউর আলম এবার মোহকে উদ্দেশ্য করে বলে, তুমি কি পিআইসিসি করাতে চাও না মেহনামা? মোহ কিছুটা অধৈর্য হয়ে বলে, গত রাত থেকে আমি সবাইকে এটাই তো বলে আসছি, আমি পিআইসিসি করাবো না, আমাকে যেন কেউ জোর না করে। আচ্ছা, পেশেন্টের মর্জির বিপরীতে কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। ট্রিটমেন্ট জার্নিতে পেশেন্টের কনসেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা পেশেন্ট কোঅপারেটিভ হলেই ডক্টরের জন্য ট্রিটমেন্ট করাটা আরও সহজ হয়। তাই এখন আমি তোমাকে ঠান্ডা মাথায় আরেকটা অপশন এক্সপ্লেন করব, মন দিয়ে শুনবে, তারপর ডিসিশন নিয়ে আমাকে জানাবে। মোহকে কিছুটা মনোযোগী দেখায়। মতিউর আলম বলতে শুরু করেন, পিআইসিসির বিকল্প হিসেবে পোর্ট আছে। পিআইসিসি যেমন পেশেন্টের সজ্ঞানে করা হয়, পোর্টে সেই ঝামেলা নেই। অ্যানেস্থেসিয়া দিয়ে চেতহীন করে তারপর একটা মাইনর সার্জারির মাধ্যমে এটা সেট আপ করা হয়। বায়ুবসের মতো 15 থেকে 30 মিনিটের একটা প্রসিডিওর, এটা একটু টের পাবে না তুমি। পিআইসিসিতে যেই লাইনটা হাতের শিরা হয়ে হার্টে সেট আপ করা হয়, পোর্টে সেটা অন্যভাবে সেট আপ করা হয়। তোমার ঘাড়ের এখানে এবং ব্রেস্টের হাড়ের কিছুটা উপরে দুটো ছোট্ট কাট করা হবে। সেখান দিয়ে তোমার ত্রিকের নিচে ক্যাথেটার প্রবেশ করানো হবে। একবার পোর্টটা সেট আপ করা হয়ে গেলে সেলাই বা সার্জিক্যাল আঠার মাধ্যমে কাটা জায়গাটা বন্ধ করে দিয়ে সেখানে ড্রেসিং করে দেওয়া হবে। কেবল ব্লাড ইনজেকশন অথবা কেমো দেওয়ার সময় সেই ড্রেসিং ওপেন করে সরাসরি পোর্টের মাধ্যমে তোমাকে সেসব দেওয়া হবে। মোহকে কিছুটা ভাবুক দেখা যায়, আগ্রহী গলায় প্রশ্ন করে, ব্যথা করবে খুব? মতিউর আলম বলেন, বায়োপসি টেস্টের মতো তোমার পায়ে যেমন স্বাভাবিক কিছুটা ব্যথা অনুভব করেছিল, সেই রকমই। চিকিৎসা শেষ হয়ে গেল, সেম একটা মাইনর সার্জারির মাধ্যমে পোর্টটা বের করে ফেলা হবে। শাহিন ফেরদৌস এবার প্রশ্ন করে, পোর্ট সেটআপের ফলে কি কি অসুবিধা হতে পারে ডক্টর? দেখুন, অসুবিধা বলতে ইনফেকশনের রিস্কটাই আছে আর কি। এই কারণে সকল ডক্টর এবং নার্সরা এই ব্যাপারে অধিক সচেতন থাকে। আর তাছাড়া আজীবনের জন্য ছোট দুটো সেলাইয়ের দাগ আপনার মেয়ের গলার নিচটায় এবং বুকের এখানে রয়ে যাবে। শিহান ফেরদৌস এই দফায় আর আগ বাড়িয়ে কিছু বলে না, অপেক্ষা করে মেয়ের উত্তরের। মোহ কিছুক্ষণ নীরবে বসে থাকে, যেন খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিচ্ছে। মতিউর রহমান খানিক বাদে প্রশ্ন করে, পোর্ট ইমপ্ল্যান্ট সার্জারি করাতে আপত্তি আছে তোমার? রাত তখন প্রায় 1টা বাজে। কানের পাশ হয়ে মাথার পেছনে নিয়ে সার্জিক্যাল মাস্কের ফিতা বাঁধতে বাঁধতে ব্যস্ত পায়ে হাঁটছে মনন। এই মধ্যরাতে আচমকা গুরুত্বপূর্ণ কল পেয়ে হসপিটালে ছুটে এসেছে সে। দ্রুত নিজের জামা বদলে হসপিটালের পোশাক পরে দ্রুত কদমে এসে পৌঁছেছে 6th ফ্লোরে। সে একাই নয়, তার ডিপার্টমেন্টের আরও বেশ কিছু ডক্টরও এখানে এসে উপস্থিত হয়েছে। সকলের মাঝে তাড়াহুড়ো এবং চিন্তার ভাব ফুটে উঠেছে। আজকেই মাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা একটা বাচ্চা পেশেন্টের মাঝে আচানক জটিলতা ধরা পড়েছে। বাচ্চাটার শারীরিক পরিস্থিতি খুব সিরিয়াস, আইসিইউতে শিফট করা হয়েছে ইতিমধ্যে। তাই তো এই মধ্যরাতে কল পেতেই বাচ্চাটার কেস সামলাতে হসপিটালে এসে হাজির হয়েছে বেশ কয়েকজন পেডিয়াট্রিয়াটিক, হেমাটোলজিস্ট, অনকোলজিস্ট। মনন যখন দ্রুত পায়ে আইসিইউয়ের দিকে যাচ্ছিল, আচানক তার পা জোড়া থেমে যায়। কি ভেবে যেন ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। মুহূর্তে সে বিস্মিত হয়, কুঞ্চিত ভুরু জোড়া সোজা হয়ে যায়।
ভুলে বসে নিজের তাড়া, কিন্তু তাকে সেই তাড়া মনে করিয়ে দিতেই তার সহকর্মী তাকে ডাকে। বি ফাস্ট ওয়াসিফ। রাত তখন 2:30 প্রায়। ক্লান্ত মনন সহকর্মীদের সঙ্গে হতাশ ভঙ্গিতে আইসিইউ থেকে বেরিয়ে এলো মাত্র। প্রত্যেকের মুখের অবস্থা স্পষ্ট বলে দিচ্ছে এতক্ষণ আইসিইউর ভেতর ছোট্ট পেশেন্টকে বাঁচানো যুদ্ধে তারা হেরে গিয়েছে। বাচ্চাটা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছে অনন্তকালের জগতে। মননের সহকর্মীরা একে অপরের পিঠ চাপড়ে দিয়ে নিজেদের সান্ত্বনা দিচ্ছে। মনন আইসিইউর বাহিরে এক কোণে একটা বেঞ্চিতে বসে আছে, চোখের চশমাটা খুলে মাথা নুয়ে চোখ বুজে রেখেছে। তায়েফ নামক সহকর্মী এসে তাকে ডাকতেই চোখ তুলে তাকায়। বাসায় যাবে না ওয়াসিফ? ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, ঘুম প্রয়োজন। সকালে আবার ওপিডি আছে তোমার, না ঘুমালে আগামীকাল সারাদিন মাথায় ব্যথায় ভুগবে। মনন কেবল ক্লান্ত গলায় বলল, তোমরা যাও, আমি আর আজ রাতে বাসায় ফিরবো না, হসপিটালের রেস্টিং রুমে ঘুমিয়ে নেব। তায়েফ আর খাটে না। একা একে আইসিইউ এরিয়াটা আবার নির্জনতা এবং নিস্তব্ধতায় ঢাকা পড়তেই মনন আবার মাথা তুলে কিভাবে যেন চশমাটা চোখে পড়ে উঠে দাঁড়ায়। এনআইসিইউ এরিয়ার ওদিকটায় হেঁটে যায় ধীর পায়ে। মধ্যরাত হওয়ায় এনআইসিইউ রুমটা মৃদু আলোয় আলোকিত। প্রত্যেকটা পেশেন্ট তখন ঘুমে নিমগ্ন। বাচ্চাদের ডক্টরটা নার্সদের কাউন্টার সেকশনে গিয়ে স্বাভাবিক গলায় জানতে চায়, মেহনামা ফেরদৌস মোহ, ফাইল নং সি আর 6097, বেড নম্বর কত? উপস্থিত নার্স পেশেন্টের তালিকা চেক করে জানায়, বেড নং 4 স্যার। মনিটরের সূক্ষ্ম বিপ শব্দে মোহর চোখ মুখ কুচকে এলো। চোখ মেলে তাকাতে চাইছে সে, কিন্তু মনে হচ্ছে চোখের পাতার উপর কয়েক মন ভারী বস্তু যেন রেখে দেওয়া। বহু প্রচেষ্টার পর সে পিটপিট করে চোখ মেলে তাকায়। শুরুতে চোখের সামনে সবটা ঘোলাটে এবং অস্পষ্ট মনে হলেও ধীরে ধীরে সামনের দৃশ্যপটটা তার কাছে পরিষ্কার হয়। বেডের ডান পাশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে ডক্টর বেশের পুরুষটা। মনোযোগী দৃষ্টি মোহর ফাইলের পাতায় স্থির, মুখের অভিব্যক্তি অনেকটা নির্লিপ্ত। মোহর সজাগ হয়েছে টের পেতেই ফাইল ছেড়ে মোহর দিকে দৃষ্টিপাত করে, সহজ গলায় প্রশ্ন করে, কেমন ফিল করছেন? মোহ কিছুটা বিস্ময় এবং অবাক হয়ে দেখছে মননকে। প্রথমে ধারণা করে পুরো দৃশ্যটা তার কল্পনা, খুব সম্ভবত অ্যানেস্থেশিয়ার প্রভাবে এই লোকটাকে দেখছে সে। কিন্তু যখন মোহ বুঝতে পারল যে কল্পনা নয় বরং মনন সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে, তখন লজ্জা, সংকোচ, আড়ষ্টতায় অস্থির হয়ে ওঠে। আশেপাশে চোখ বোলাতে বোলাতে ব্যস্ত গলায় বলে ওঠে, আমার স্কার্ফ কোথায়? আমার কথাটা উচ্চারণ করতে নিয়েও মোহ ব্যথায় চোখ বুজে নেয়। মনন স্বাভাবিক ভঙ্গিতেই বলে, গলার নিচে এবং বুকের এখানে কাঁচা ঘা এবং সেলাই। বেশি কথা বলবেন না, কষ্ট হবে। মনন ভুল বলেনি। আচমকা কথা বলে ওঠায় এইমাত্র সেলাইয়ের খানিকটা ব্যথা অনুভব করেছে মোহ, কিন্তু আপাতত সেটা তার ভাবনার বিষয় নয়। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। ওই লোকটা, ওই ডক্টরটা তাকে ন্যাড়া মাথায় দেখে নিল। এই কুৎসিত অবস্থায় লোকটা মোহকে দেখে নিল। ভাবতেই মোহর তীব্র অস্বস্তিতে কান্না পাচ্ছে। মনন সম্ভবত আন্দাজ করতে পারে বিষয়টা। সে মোহকে সহজ করতে বলে, ইনসিকিউর ফিল করবেন না, হসপিটালের প্রতিটা পেশেন্টকে এই অবস্থায় দেখে অভ্যস্ত আমি, অ্যান্ড ট্রাস্ট মি, আপনাকে মোটেও কুৎসিত লাগছে না। মোহ অবশ্য মননের কথাটা বিশ্বাস করল না। ডক্টরদের কাজই মিথ্যা সান্ত্বনা দেওয়া। মোহ সান্ত্বনায় ভুলে যাওয়া মেয়ে নয়। তীব্র অস্বস্তি নিয়েই সে বাম হাতটা তুলে ধীরে ধীরে নিজের গলার কাছে নিয়ে যায়। আলতো করে ছুঁয়ে দেখে গলার কাছের ব্যান্ডেজটা হসপিটাল গাউনের ভেতর, বুকের কাছের ব্যান্ডেজটাও সে অনুভব করতে পারছে স্পষ্ট। গলা থেকে হাতটা সামান্য নামিয়ে বুকের ডান পাশে ব্যান্ডেজটার এখানে রাখে। এই তো ঠিক এই জায়গাটাতেই ব্যান্ডেজের ভেতর তার পাতলা ত্বকের নিচে প্রায় গোলাকার ওই বস্তুটার কিছুটা ভার টের পাচ্ছে সে। মোহ বড় বড় নিঃশ্বাস ফেলে। অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মধ্যে, যে অনুভূতির কোনো স্পষ্ট নাম তার জানা নেই। চিত্ত জুড়ে অনুভূতিটাও অদ্ভুত। মনন ফাইলটা জায়গা মতো রেখে দিয়ে বলে, চিন্তার কিছু নেই, মাইনর সার্জারি ছিল। মধ্যরাত বলে আপনাকে এখন কেবিনে শিফট করা পসিবল না। আগামীকাল সকালে ডক্টর এসে সামান্য চেক আপ করে গেলেই কেবিনে শিফট করে দেয়া হবে। আপনি রেস্ট করুন। অ্যানেস্থেশিয়ার কারণে মাথা ভার মনে হতে পারে, ঘুমিয়ে পড়ুন, কিছুটা ফুরফুরে লাগবে তাহলে। মোহ নিশ্চুপ দেখে মননকে বলে, লোকটার কথাবার্তা শুনে মনে হচ্ছে এই লোকটা তারই ডক্টর।
মোহকে তাকিয়ে থাকতে দেখে মনন ভুরু নাচিয়ে প্রশ্ন করে। কিছু বলবেন? কোনো অসুবিধা হচ্ছে? মোহ কিছুটা ধীর গলায় এবার জবাব দেয়। সার্জারির কারণে দুপুর থেকে কিছু খাইনি, কিন্তু এখন খিদে পেয়েছে। এখন কিছু খাওয়া কি পসিবল? শুকনো মুখে বলা কথাটুকু শুনে মননের খুব মায়া হলো বুঝি। সে একবার দেয়ালের ঘড়ি হতে সময় দেখে নিয়ে বলে, আপাতত তো পসিবল না। আর 2-3 ঘন্টা কষ্ট করতে পারবেন? 6টা থেকে 7টার মধ্যে আপনার মিল টাইম দেয়া দেখলাম। পেইন কিলারও তখন দেয়া হবে। মোহ আর কিছু বলল না। মনন উদাস মুখটা দেখে নিয়ে প্রশ্ন করে, তবে পানি খেতে পারবেন চাইলে? তেষ্টা পেয়েছে? পানি আনবো? মোহর আসলে তেষ্টা পেয়েছিল। সে মাথা নেড়ে হ্যাঁ বলে। মনন সঙ্গে সঙ্গে ইশারায় একজন নার্সকে ডেকে পানি আনতে বলে। নার্সটা পানির বোতল নিয়ে আসতেই মনন তাকে বলে, ওনাকে হেল্প করুন একটু। নার্সটা বেডের একপাশে গিয়ে দাঁড়ায়। অভিজ্ঞ ভঙ্গিতে মোহর পিঠের নিচে এক হাত দিয়ে এবং অপর হাতে মোহর একটা হাত ধরে তাকে কিছুটা উঠে বসতে সাহায্য করে। নার্সের সাহায্যে বসার জন্য মাথা তোলার চেষ্টা করতেই মোহ ব্যথায় আরও এক দফা চাপা আর্তনাদ করে ওঠে। চোখ মুখ খুঁচিয়ে রেখেছে সে। বুক এবং গলার সেলাইয়ে একসঙ্গে টান অনুভব করছে সে। সেই ব্যথাটুকু দম খিচিয়ে সহ্য করে নিয়েই তার উঠে বসতে হয়। সাপোর্ট দেওয়ার জন্য নার্স তাকে হাতের সাহায্যে পেছন থেকে আগলে রেখেছে। মনন বদলে ছিপিটা খুলে মোহর মুখের সামনে ধরতেই মোহ আর চোখে লোকটাকে একবার দেখে নেয়। পরপর সামান্য চুমুক দিয়ে কিছুটা পানি খেয়ে আবার গা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। মনে মনে সে ভালোই টের পাচ্ছে এই শিলাই শুকানোর আগ পর্যন্ত তার শোয়া থেকে ওঠা বসা নিয়ে ভালোই ভোগান্তি পোহাতে হবে। নার্স চলে যেতেই মনন ফের প্রশ্ন করে, আর কিছু প্রয়োজন? মোহ এবার নিচু গলায় বলল, এই মনিটরটার আওয়াজ বন্ধ করা যায় না? না। উত্তরটুকু দিয়ে কিছুক্ষণ থেমে মনন আরও একবার প্রশ্ন করে, আর কিছু? মোহ কিছুক্ষণ মননকে দেখে চোখে অজানা আবেগের রেশ দুর্বল গলায় বলে, আর একটা কম্বলের ব্যবস্থা করে দিতে পারবেন? এসির টেম্পারেচার খুব লো, ঠান্ডা লাগছে খুব। মনন কোমল গলায় বলে, নার্সকে বলে দিচ্ছি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন। আমি এখন যাই, ওকে? মোহ অবাক হয়। লোকটা কি এই মাত্র তার কাছে অনুমতি চাইল, নাকি মোহরই এমনটা মনে হলো? কে জানে, হয়তো মোহই বেশি ভাবছে। মায়া বুঝদার মেয়ে। মোহ আর বাবার মাঝে স্থান করা নীরব দূরত্ব সম্পর্কে সে অবগত। সেই দূরত্ব দূর করতে সে একটা ফোন দিয়ে এঁটেছে। ইচ্ছে করে পরীক্ষার উছিলা দিয়ে 2-1 দিন হসপিটালে যাবে না বলে ঠিক করেছে, অথবা গেলেও বেশিক্ষণ থাকবে না সেখানে। মোহর খেয়াল রাখার ব্যাপারটা ইনিয়ে বিনিয়ে বাবার কাঁধে চাপিয়ে দিবে। এতে মোহ সাময়িক অস্বস্তিতে পড়লেও অন্তত স্থায়ীভাবে দুজনের মাঝের এই দূরত্বটা মিটবে। যেই ভাবনা সেই অনুযায়ী কাজে লেগে পড়ল মায়া। সকাল সকাল বাবাকে কল করে জানিয়ে দিল তার পক্ষে আজ হসপিটাল যাওয়া সম্ভব হবে না। পদার্থবিজ্ঞান 2য় পত্র পরীক্ষার জন্য তার খুব পড়তে হবে। আজকে যেন শিহান মোহর সাথেই থাকে সারাদিন। শিহান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। প্রথমত এটা ভেবে যে মোহ কমফোর্ট ফিল করবে কি না তার উপস্থিতিতে। দ্বিতীয়ত তার কিছু পেন্ডিং কাজও আছে, সেগুলো শেষ করাটাও তার জন্য জরুরি। মনে জড়তা কাজ করলেও শিহানার মানা করে না, রাজি হয়ে যায় মোহর সাথে থাকতে। তখন দুপুর প্রায় 1টা বাজে। মোহর লাঞ্চ কেবল দেওয়া হয়েছে। মোহ আর চোখে একবার সোফায় বসে থাকা বাবাকে দেখে। শিহান তখন ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। অফিসের কাজগুলো অনলাইনের মাধ্যমে নিজের তরফ থেকে যতটা সম্ভব কাভার করার চেষ্টা করছে সে। মোহ বাবাকে বিরক্ত করে না, নিজে একা একা উঠে বসে। এতে কিছুটা কষ্ট হয় তার, তবে নীরবে শোয়ে নেয়। নিজে আগ বাড়িয়ে ফোল্টে বল টেবিলটা নিয়ে নিবে এমন সময় শিহান পাশ ফিরে তাকায়। ল্যাপটপটা কোল থেকে রেখে গিয়ে সে নিচে টেবিলটা হাতে নিয়ে নেয়। মোহর সামনে টেবিলে দুপুরে খাবারগুলো সাজিয়ে রাখে নিজ হাতে। সম্পূর্ণ কাজটাই সে নীরবে করে। মোহ কিছু বলে না। শিহান গিয়ে আবার ল্যাপটপ নিয়ে বসে। মোহ মুখ লুটকে চামচ দিয়ে ভাত তরকারি নাড়াচাড়া করে মুখে দিতে থাকে। এই হসপিটালে তার সব থেকে অপ্রিয় জিনিসই হচ্ছে এখানকার খাবার। একটা তরকারি তো মনে হয় মশলা দেওয়া হয়নি, কেমন সাদা সাদা দেখতে সব, যেন শুধু সিদ্ধ করে সোজা মোহর সামনে পরিবেশন করা হয়েছে। মোহ খেতে খেতে মুখ বিকৃত করে ফেলে। শিহানের দৃষ্টি এড়ায় না তা। সে চোখ কুঁচকে প্রশ্ন করে, খাবার নিয়ে ঢং করছো কেন? মোহ অভিযোগের সুরে বলে, এইটা কোনো খাবার হলো কি বিশ্রী খেতে? এত টাকা দেয়া হয় তবু এরা এত বাজে খাবার দেয়?
বাজে খাবার কোথায় পেলে? হেলদি আর মানসম্মত খাবারই দেওয়া হয়। আমি নিজে পারমিশন নিয়ে হসপিটালের কিচেনে এড়িয়ে ঘুরিয়ে দেখেছি। যথেষ্ট সচেতনতার সাথে রান্না করা হয়। চুপচাপ খাও। মোহ যেন কিছুটা প্রশ্রয় পেল, চটপটে স্বরে বলে, না, টেস্ট করে এরকম বড় বড় কথা সবাই বলতে পারে। সাহস থাকলে টেস্ট করে দেখো, তারপর দেখো আমি ঠিক নাকি ভুল। শিহান কিছুক্ষণ চোখ ছোট করে মোহকে দেখে উঠে আসে। মেয়ের মুখোমুখি বেডে বসে শক্ত মুখে একটা চামচ হাতে তুলে নেয়। ভাতের সঙ্গে কিছুটা লাউয়ের ঝোল মেখে চামচ দিয়ে তা মুখে ভরে নেওয়ার সঙ্গে সঙ্গেই শিহানের দৃঢ় মুখভঙ্গিতে পরিবর্তন আসে। কিছুটা মিয়ে গেল যেন সে। এ কেমন তরকারি? লাউয়ের স্বাদ কোথায়? মরিচ গুঁড়া কোথায়? হলুদ গুঁড়ো কোথায়? শিহান এবার লাউ ছেড়ে সজনে দিয়ে রান্না করা ডাল কিছুটা চামচে তুলে মুখে দেয়। টক দিয়ে ডাল খেয়ে অভ্যস্ত শিহানের মুখে এই ডাল খুব পানসে মনে হলো। আর কিছু খেলো না শিহান। উঠে চুপচাপ গিয়ে আবার সোফায় ল্যাপটপ কোলে নিয়ে বসে পড়ল। মোহ নীরবে পুরো দৃশ্যটা দেখে। বাবা চুপসে যাওয়া মুখটা দেখে হঠাৎই খুব হাসি পেল তার। বাকিটুকু খাবার সে তৃপ্তি নিয়ে না খেলেও হাসি মুখেই খেল। তখন প্রায় মধ্যরাত। ল্যাপটপের স্ক্রিনে এক নাগাড়ে তাকিয়ে থাকতে থাকতে চোখ জোড়া লাল হয়ে গিয়েছে শিহানের। তবুও সে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আগামী 3 দিনের জরুরি কাজ যতটা সম্ভব সে আগাম সম্পন্ন করে রেখেছে। ল্যাপটপ অফ করে উঠে দাঁড়াতেই শিহানের চোখ যায় বেডের দিকে। মোহ তখন ঘুমোচ্ছে। গায়ের কম্বলটা হাঁটু পর্যন্ত টানা। শিহান এগিয়ে গিয়ে সেই কম্বলটা আরেকটু টেনে দেয়। সারাদিন স্কার্ফ দিয়ে ঢেকে রাখা মাথাটা এখন উন্মুক্ত। শিহান নিষ্পলক কিছুক্ষণ মেয়ের মুখটা দেখে। চেহারায় আমূল পরিবর্তন এসেছে। হাইড্রোজের কেমো এবং ওষুধের প্রভাবে যেন চোখের পলকে আরও কয়েক কেজি ওজন হ্রাস পেয়েছে মেয়েটার। চেহারাতেও লেপ্টে আছে অসুস্থতার ছাপ। শিহানের আচমকা মনে পড়ে নিজ স্ত্রীর কথা। বিধি খুব শখ করে মেয়ে দুটোর নাম রেখেছিল মোহ এবং মায়া। জন্মলগ্ন থেকেই 2 বোনের মাঝে মোহ তুলনামূলক একটু দুর্বল এবং অসুস্থ ছিল। বিধির নিজের শারীরিক অবস্থাও তখন ভালো ছিল না, তবুও সারাদিন দুর্বল মেয়েটাকে বুকে মিশিয়ে রাখত। মৃত্যুর মুহূর্তেও এই মেয়েটাই বিধির বুকে লেপ্টে ছিল। শিহানের আচমকা মনে হয় বিধি হয়তো আগে চলে যাওয়াতে ভালোই হয়েছে একদিক দিয়ে। না হয় আজ নিজ চোখে নিজের মেয়েকে এই অবস্থায় দেখলে সে সহ্য করতে পারত না কখনো। মায়েরা নরম মনের হয়। নিজ সন্তানের অসুস্থতায় তাদের কলেজা ছিঁড়ে আসে। বাবাদের কিছু হয় না, সেই ধারণাটা অবশ্য ভুল। চোখের সামনে সুস্থ সন্তানকে অসুস্থ অবস্থায় দেখাটা কোনো বাবার জন্য সহজ নয়। তবু এই কঠিন ব্যাপারটা বাবারা সহ্য করে। কাঠিন্যতার আড়ালে নিজেদের উদ্বেগটা লুকিয়ে রাখে। কারণ বাবারা এমনই হয়, এরকমই হয়। শিহান একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে নিজের আরও 2টো বালিশ এনে মোহর হাতের দুপাশে কিছুটা চেপে রেখে দেয়, যেন বালিশের চাপে মোহ ঘুমের মাঝে কাত না হয়ে যায়। ডক্টর বলেছে আপাতত কয়েকদিন একটু বুঝে শুনে ঘুমাতে। ঘুমের মাঝে গলা কিংবা বুকের সেলাইয়ে টান কিংবা চাপ লাগলে অসুবিধা হবে। বালিশ দেওয়ার পরও শিহানের মনে খচখচানি ভাব রয়ে যায়। তার মেয়ের ঘুমের ধরন সম্পর্কে তার ধারণা আছে। দেখা গেল বালিশ জড়িয়ে নিয়ে এভাবেও শিহান ঘুমাতে পারবে না। তাই একটা টুল টেনে বেডের ধারে বসে পড়ল সে। আর কয়েকটা ঘন্টাই তো, একটা রাতেরই ব্যাপার। একটা রাত না ঘুমালে শিহানের বিরাট কোনো লস হবে না। সারা রাত জেগে কাজ করতে জানা শিহানের জন্য একটা রাত মেয়ের জন্য নাইট গার্ডের ডিউটি পালন করা কোনো ব্যাপারই নয়। হসপিটাল জীবনের আজ মোহর 15তম দিন। ঘুমটা ভাঙতে সে দেখল এক সম্পূর্ণ নতুন দৃশ্য। 17 বছরের ছোট্ট জীবনে এরকম দৃশ্য মোহ আগে কখনো দেখেনি। বাবা বেডের একপাশে হাত রেখে তার উপর মাথা টেকিয়ে ঘুমোচ্ছে। বাবা কি সারা রাত এই অবস্থায় মোহর শিওরে বসেছিল? প্রশ্নটা মস্তিষ্কে উকি দিতে মোহ কিছুটা আপ্লুত হয়। হয়তো বাবার কাছে তার চাওয়া এতটুকুই ছিল। মাহারা মেয়েটার মনের কোণে ছোট্ট চাওয়া হিসেবে বাবার সান্নিধ্যটাই কাম্য ছিল আজীবন। মোহ এবার তাকায় নিজের দুপাশে। 2টো বালিশ দিয়ে কি সুন্দর তাকে অনেকটা ঘেরাও দেওয়া হয়েছে দুপাশ থেকে। মোহর কাছে এই ব্যাপারটাও ভাল লাগে। এই কাজটাও নিশ্চিত তার বাবা করেছে। মোহ কিছুটা জড়তা এবং সংকোচ নিয়ে শিহানকে ডাকতে নেয়, কিন্তু ডাকতে পারে না। এভাবে ডেকে বাবাকে কখনো ঘুম থেকে তুলে নিসে। ওসব তো মায়ার কাজ। সবার আম্মা সেজে বেড়ানোর অদ্ভুত শখ লালন করে ওই মেয়ে। মোহ এক হাত বাড়িয়ে আঙুল দিয়ে শিহানের বাহুতে একটা গুঁতা মারে। শিহান জাগে না। মোহ আরেকবার একই কাজ করে নিজের হাত গুটিয়ে নেয়। এবার শিহান জেগে যায়। কাঁচা ঘুম ভাঙায় কিছুটা বিরক্তির রেশ তার কপাল জুড়ে। কিন্তু চোখ তুলে মেয়েকে তাকিয়ে থাকতে দেখেই অস্বস্তিতে কাঠ হয়ে যায়। দ্রুত উঠে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে একাই বিড়বিড়িয়ে বলে, ও সকাল হয়ে গেছে, আমার মর্নিং আউট করতে হবে। হসপিটালে বসে থেকে পেট বেড়ে যাচ্ছে, ওজন কমাতে হবে।
আপন মনে কথাগুলো বলতে বলতে শিহান কেবিন থেকে বেরিয়ে যায়। মোহ বিস্মিত চোখে তাকিয়ে থাকে বাবার যাওয়ার পানে। এই হসপিটালে মর্নিং ওয়াক কিভাবে করবে? এটা কি তাদের বাড়ির ফ্রন্ট ইয়ার্ড নাকি? বিকালবেলা তখন মোহ বসে ফোনে গ্রুপ চ্যাটিং পড়ছিল। তাদের বন্ধুদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেই গ্রুপে মায়া এবং মোহ আছে। সবাই মূলত আজকের পরীক্ষার প্রশ্নের উত্তর মেলাতে ব্যস্ত। মোহর সেখানে বলার মতো কিছু নেই, তাই সে নীরবে কেবল দেখছে। গ্রুপে মায়াকেও মোটামুটি সরব দেখা যাচ্ছে। এমসিকিউর উত্তর মিলিয়ে দেখা গেল মায়া 25-এর মধ্যে 23টা এমসিকিউই সঠিক দাগিয়েছে। গ্রুপের অন্যতম সদস্য জান্নাত আচমকা প্রশ্ন করে বসে, মোহ, তোর কি অবস্থা? পরীক্ষার জন্য তোকে দেখতে আসতে পারি নাই, এই ভিডিও কলে আয় না, অনেক দিন তোকে দেখি না। জান্নাতের সঙ্গে তাল মিলিয়ে আরও কয়েকজন একই কথা বলতে থাকে। ফিয়া তো সরাসরি গ্রুপে ভিডিও কল দিয়ে বসে। মোহ অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত ফোনের ওয়াইফাই অফ করে ফোনটা কিছুটা দূরে বিছানায় পায়ের কাছে ছুঁড়ে মারে। সেদের কাউকে ফেস করতে চায় না, খুব ইনসিকিউর ফিল করে সে। ওরা যদি মোহকে নিয়ে আড়ালে মজা করে, মোহকে দেখতে যে ভয়ঙ্কর লাগছে এটা নিয়ে যদি ঠাট্টা করে, কিংবা এমন কিছু যদি বলে বসে যেটা শুনে মোহর মনে কষ্ট জাগবে, মোহ এরকম কিছু চায় না। তাই তো সে ইচ্ছে করেই এদের ইগনোর করছে। মোহর এরকম ভাবনার মাঝে শিহান একজন নার্স সহ কেবিনে প্রবেশ করে। হাসি মুখে ট্রে হাতে প্রবেশ করা নার্সটা বলে ওঠে,